প্রবাসী দাদু ভাইয়ের শৈশবের দুর্গাপূজা। আমি বিশ্বনাথ চৌধুরী। আমার মাতৃভাষা বাংলা হলেও আমার জন্ম ও শৈশব কেটেছে বিহার, বর্তমান ঝাড়খণ্ড প্রদেশের এক ছোট্ট কিন্তু ছবির মতো সুন্দর শহর হাজারিবাগে। সেই সময় আমাদের শহরের মধ্যস্থল থেকে শহরের বিস্তৃত ছিল কোনো দিকেই 2-3 কিলোমিটারের বেশি না। তারপর বিস্তীর্ণ সবুজ জঙ্গল আর ছোট ছোট টিলা, যেন প্রকৃতি তার নিজের খেয়ালে সবুজ রং মাখিয়ে তুলি চালিয়ে সব এঁকেছে। পেটের টানে বেশ কিছু বাঙালি অনেকদিন থেকেই সেখানে বসবাস করতেন। ছোট শহর হওয়ায় প্রায় সবাই সবার পরিচিত। তাই জুলাই আগস্ট মাস এলেই কিছু উৎসব কাকু জেঠুরা ব্যস্ত হয়ে পড়তেন দুর্গাপূজার আয়োজন করতে। তার প্রাথমিক ধাপ ছিল মাঝে মাঝে বিভিন্ন বাড়িতে জমিয়ে মিটিং করা। তখনও মিটিংয়ে কাকিমাদের প্রত্যক্ষ উপস্থিতি ছিল না। সেই সব উৎসাহ কাকু জেঠুদের উৎসাহ আমাদের মতো ছোটদের মধ্যেও ছড়িয়ে পড়ত। আমরা অপেক্ষা করতাম কোন দিন রথের দড়িতে টান পড়বে, কারণ আমাদের ওখানে পরম্পরা অনুযায়ী সেই দিনই দুর্গা প্রতিমার কাঠামো করার কাজ শুরু হতো। আমাদের বাঙালি পরিবারের একজন শিল্পী ছিলেন, যিনি প্রতিবার ঠাকুর গড়ার কাজটা করতেন। প্রতিবার একচালার প্রতিমা, কিন্তু প্রতিবারই মনে হতো নতুন। যাই হোক, তখন দুর্গাপুজোর সময়টা আমাদের মতো শিশুদের জন্য খুবই ভালো ছিল, কারণ সময়টা সেপ্টেম্বরের লাস্ট উইক অথবা অক্টোবরের ফার্স্ট উইক হওয়ায় পড়ার চাপ খুবই কম থাকতো। জুন জুলাইয়ে হাফ ইয়ারলি পরীক্ষা শেষ, আর ডিসেম্বরের আগে আর কোনো পরীক্ষা নেই। কি মজা! আমরাও এই সময়টা চুটিয়ে মজা করে নিতাম। বাঙালিদের পুজোর জন্য একটা বিরাট মাঠ ছিল, যেটা ছিল আমাদের বাসাবাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। কিন্তু তাতে কি, নিজের পাড়ার বাঙালি বন্ধুদের নিয়ে বেশ কয়েকবার হাঁটতে হাঁটতে সেখানে পৌঁছে যেতাম। এটা দেখতে যে প্রতিমা গড়ার কাজ কতটা হলো, সে যে কি আনন্দ, সেটা লিখে বোঝানো যাবে না। প্রতিবারই দেখতাম আগের বার থেকে কাজ অনেকটা এগিয়ে গেছে, কিন্তু কোনোবার যদি একটু কম এগোতো মনটা বেশ খারাপ হয়ে যেত। ভাবতাম পুজোর আগের দিনগুলো ঠাকুর করা শেষ হবে তো। এদিকে পুজোর ব্যাপারে বাড়িতেও বেশ সাজ রব পড়ে যেত। নতুন জামা কাপড় তৈরির কাজ। আমরা 5 ভাই আর 1 বোন হওয়ায় দিদির খাতির আলাদা ছিল। বাবা একদিন দিদিকে নিয়ে পছন্দ মতো কাপড় কিনে আনতেন, যাতে দিদির কমপক্ষে 3টে বা 4টে ড্রেস হয়ে যায়। বলে রাখা ভালো, সে সময় রেডিমেড ড্রেসের এত চল ছিল না। আমরা ভাইরা অপেক্ষা করতাম কবে আমাদের ডাক আসবে। কিছুদিনের মধ্যে আমাদের ডাক আসতো। বাবা কোনো দুই ভাইকে সঙ্গে নিয়ে কাপড়ের দোকানে যেতেন, দরাদরি করে 2 সেট থান কাপড় কিনে নিতেন, যাতে আমাদের প্রত্যেক ভাইয়ের 2 সেট করে জামা প্যান্ট হয়। এই 2 সেট জামা কাপড় আমাদের কাছে কি অমূল্য ছিল সেটা বলার অপেক্ষা রাখে না। তারপর শুরু হতো আরেক অপেক্ষা, কবে আমাদের চেনা জানা দর্জি মানে টেলার কাকু আসবেন। সেই অপেক্ষা একদিন শেষ হতো। কোনো এক ছুটির দিন সকালে লম্বা দাড়িওয়ালা দর্জি কাকু যখন আসতেন, তাকেই দেখে মনে হতো দেবদূত। এইবার তাহলে আমাদের নতুন জামা প্যান্ট হবে। কিছুক্ষণ বাবার সঙ্গে কথা বলা, চা খাওয়া এসব চলার পর শুরু হতো আমাদের জামা প্যান্টের মাপ নেওয়ার কাজ। বড় থেকে শুরু, ছোটকে দিয়ে শেষ। সেই অপেক্ষাটাও যেন অনন্ত মনে হতো। যাই হোক, আবার আর এক অপেক্ষা, কবে নতুন জামা কাপড় ঘরে আসবে আর আমরা সেটা ফিট হয়েছে কিনা তা পরীক্ষা করব। একটু কম বেশি হলে আর ফেরত দিতাম না। মনে ভয় থাকতো যদি ঠিক সময়ে জামাটা ফেরত না পাই। আরেক পর্ব চলতো জুতো কেনার পালা। টেকসই কিন্তু দামের মধ্যে, কারণ এই জুতোটা খুব দরকার না হলে পরের পুজোর আগে আর বদলাবে না। এদিকে ধীরে ধীরে সময় যত এগিয়ে আসতো, আমরাও তত উত্তেজিত হতাম কখন মহালয়ার তিথি আসবে, কারণ সেই দিন দেওয়া হবে প্রতিমার শেষ তুলির টান, চোখ আঁকা। সেটা কি আনন্দের ছিল, সেটা আজকের ছেলেমেয়েরা বুঝতেই পারবে না। কারণ এখন তো প্রতিমা ঠাকুরের ঘরে তৈরি হচ্ছে আর বাবুদের অর্ডারে মতো প্যান্ডেলে পৌঁছে যাচ্ছে। চোখের তুলির টান শেষ হলে মনে হতো ঠাকুর যেন আমাকেই দেখছেন,
আহা, সেসব সময় ভোলার নয়। কয়েকদিন পরেই সপ্তমী পুজো শুরু। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে নতুন জামা কাপড় পরে গুরুজনদের প্রণাম করে পাড়ার বন্ধুদের সঙ্গে সটান পূজা মণ্ডপে চলে আসতাম। তবে বাড়ি থেকে বেরোবার আগে মা আমাদের সবাইকে কাছে ডাকতেন, আর বড় তিনজনকে 2 টাকা করে আর ছোট তিনজনকে 1 টাকা করে পুজোর খরচা দিতেন। মায়ের দেওয়া ওই 1 টাকা আমাদের কাছে 7 রাজার ধনের চেয়েও বেশি মনে হতো, কারণ পুরো বছরে এটাই ছিল একমাত্র সময় যখন আমরা স্বাধীনভাবে 1 টাকা খরচা করতে পারতাম। পরবর্তী জীবনে অনেক টাকা খরচা করেছি, কিন্তু ওই 1 টাকা খরচা করার আনন্দ বা পরিকল্পনা কোনো কিছুর সঙ্গেই সেটা তুলনীয় নয়। সব ভাইরা যখন আমরা একসঙ্গে একই থানে বানানো জামা প্যান্ট পরে বেরোতাম, তখন পুলিশের প্যারেড বা ফুটবল দলের মতো একটা ভাব আসতো। কিন্তু তাতে কি, নতুন জামা প্যান্ট, এত অমূল্য রতন, এ তো অমূল্য রতন। পূজা মণ্ডপে পৌঁছে ভক্তি ভরে একটা প্রণাম সেরে সেই যে মণ্ডপ ছাড়তাম, সন্ধ্যার আগে আর নয়। শুরু হতো আমাদের টোটো করার পালা। মণ্ডপের চারিদিকে হরেক রকম স্টল, তাতে নানান রকম জিনিস, পত্রিকা, খাবার দাবার, মজার মজার খেলনা। যত না কিনতাম তার চেয়ে বেশি, অনেক বেশি খাটতাম। তবে একটা জিনিস কোনোদিনই বাদ দিতাম না, সেটা হলো নাগরদোলনা। 4টে খোলা বাক্স, যার একটাতে 4 জন করে বসতে পারে, আর যেগুলো দুজন লোক তাদের গায়ে জোর করে ঘোরাতো। খুব জোর মাটির থেকে 8-10 ফুট ওপরে যাওয়া যেত। সেটা চড়ে কি উত্তেজনা বন্ধুদের মধ্যে প্রতিযোগিতা চলতো, কে কত দূর থেকে মাটিতে রাখা একটা রুমালকে নিজের কবজায় আনতে পারে। সেই উত্তেজনা লন্ডন আইয়ে চড়ার উত্তেজনাতেও অনেক পয়েন্টে হারিয়ে দেবে, তাতে কোনো সন্দেহ নেই। আর এর মধ্যে একটা খুব মন খারাপের ঘটনা ঘটতো। সেটা হলো মায়ের নামে পাঠা বলি দেওয়া। ছোট ছোট পাঠাকে যখন মায়ের নামে বলি দেওয়া হতো, তখন কি যে কান্না আসতো সেটা বলার নয়। তবে কিছু দিনের মধ্যেই এই প্রথাটা বন্ধ করে দেওয়ায় কি যে খুশি হয়েছিলাম তা বলার নয়। দেখতে দেখতে সপ্তমী আর অষ্টমী কীভাবে কেটে যেত আমরা বুঝতেই পারতাম। আবার নবমী এলে বাড়ির বড়রা সাবধান হয়ে যেতেন, ছোটদের একলা বাড়ি থেকে বেরোনো বারণ হয়ে যেত, কারণ নবমীটা ছিল সেখানে স্থানীয় আদিবাসীদের নবরাত্রির শেষ দিন। সেদিন পাশের সমস্ত গ্রাম থেকে প্রায় সব গ্রামবাসী ঠাকুর দেখতে শহরে পৌঁছে যেতেন, আর শহরে জনজোয়ার ভেসে যেত, শহর প্রায় অবরুদ্ধ। যাই হোক, নবমীটা কেটে গেলেই আসতো মন খারাপের দশমী। সকাল থেকে সবার মন বিষণ্ণ, কারণ ঠাকুর আজই বিসর্জন। শেষ দেখা দেখতে সকাল সকাল আমরা পুজো মণ্ডপে হাজির। চোখের সামনে পুষ মাসে যখন ঘটে রাখা আয়নাকে নেড়ে দিয়ে ঠাকুর বিসর্জন করে দিতেন, তখন চোখের জল সামলে যেত না। মনে হতো বাড়িতে আসা নিজের কোনো আপনজন বিদায় নিচ্ছে। এতদিনের উত্তেজনা নিমেষে কোথায় যেন মিলিয়ে যেত। তারপর আর মাত্র কিছু সময় মা আমাদের সঙ্গে থাকতেন, কারণ এরপরেই শেষ হতো প্রতিমা ভাসানের পালা, আর শুরু হতো আগামী পুজোর জন্য আমাদের অপেক্ষা। নমস্কার, ধন্যবাদ।